ভাই এই পিঠ বাঁচানো ক্রিকেট খেলে কোনো লাভ আছে কোন? তো কোনো লাভ নাই ভাই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পঞ্চম দিনে চাচ্ছিল কি ভাই? বাংলাদেশের চাওয়া পাওয়ারটা কি? মুশফিকুর রহিম এবং আরেক ভদ্রলোক আপনার হচ্ছে জাকির আলী অনিক, তাকে নিয়ে কি বলবো, কি বলা উচিত ভাই? তার আসলে মানে তার মাথায় আসলে কি বলবো এটাকে, মানে ক্রিকেটীয় জ্ঞান আছে কিনা এটা নিয়ে সন্দেহ করা যায়। কেন কি করছে এটা একটু পরে বলি। আগে বাংলাদেশের এই যে চাওয়া পাওয়া এবং বাংলাদেশের এই যে পিঠ বাঁচানো ক্রিকেট, এই সম্পর্কে কয়েকটা কথা বলি। এই যে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং এ নামে তখনও 5টা সেশন বাকি ভাই। চতুর্থ দিনের 2টা এবং পঞ্চম দিনের আপনার 3টা, 5টা। এখন মানে টেস্ট ক্রিকেটে 5টা সেশনে চাইলে অনেক কিছু করা যায় ভাই। একটা বড় টিম যাদের আত্মবিশ্বাস একদম ভরপুর এবং যারা যারা আসলে মানে এইটা ভেবেই মাঠে নামে আমরা ম্যাচটা জিতবো, প্রতিপক্ষ যেই হোক, জেতার জন্য মাঠে নামতেছি, যাদের মাইন্ডসেট এরকম থাকে, তারা কি করতো জানেন? প্রথম ওই যে চতুর্থ দিনের 2টা সেশন এবং পঞ্চম দিনের একটা সেশন, 3টা সেশন তারা ব্যাটিং করতো, একটু ফাস্ট ব্যাটিং করতো। তারা এই 3টা সেশন মিলিয়ে দেখতেন 300, 350 অথবা 400 রানও তুলতো। হ্যাঁ, যাদের আত্মবিশ্বাস আছে এবং এই মাইন্ডসেট আছে যে আমরা জিতবো, জেতার জন্য খেলতেছি, তারা এটা করতো ভাই। হ্যাঁ, এটা করতে পারতো। তো বাংলাদেশ এই প্ল্যানিংটা করেনি ভাই। বাংলাদেশের বললাম না, মানে মাইন্ডসেটের সমস্যা। বাংলাদেশের মাইন্ডসেট যতদিন না আপনার পরিবর্তন হবে ততদিন বাংলাদেশের ক্রিকেট এরকমই থাকবে। ধরেন 3টা সেশন খুব ভালো ব্যাটিং করছে, একটু রিস্ক হয়ে যায়, তো বড় টিমগুলা এই রিস্ক নিতে পারে, বাংলাদেশ যেটা পারেনি। তো রিস্ক নিয়ে ধরেন আপনি 300 বা 350 রান করলেন, 2টা সেশন আপনার শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে দিলেন, তখন কি হইতো? ধরেন 2টা সেশনে 300, 350 রান করা এত ইজি না, এবং বৃষ্টি হচ্ছিল বারবার, এবং বৃষ্টির কারণে পঞ্চম দিনে এসে স্পিনাররা ভালো কিন্তু এই উইকেটে রান পাচ্ছিল। হ্যাঁ, তো যেহেতু আপনারা বলেন বাংলাদেশের স্পিনাররা বিশ্ব সেরা, তো তারা নিশ্চয়ই আপনার শ্রীলঙ্কার উইকেট তুলতো। তো 2টা সেশন মিলিয়ে যখন একটা টিম 300, 350 রান তুলতে যাবে তখন অবশ্যই উইকেট দিবে ভাই, একটা চান্স ক্রিয়েট হইতো। তো এই যে একটা রিস্ক ম্যাচ জেতার, এটা বাংলাদেশ নিতে পারে না, তারা নেয়নি। তো এই যে আমরা পঞ্চম দিন এসে আপনার মানে পঞ্চম দিন না, শুধু মানে পুরো টেস্টে আমরা কি পাইলাম? কি পাইলাম? কোনো কিছুই পাইনি ভাই। ব্যক্তিগত সাফল্য এইটা পাইছি। আপনার এই যে নাজমুল শান্তর একটা সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, আপনার হচ্ছে মুশফিকুর রহিমের একটা সেঞ্চুরি, লিটন দাসের 90, এইগুলা পাইছি ভাই। তো এই যে নাজমুল শান্ত 2টা মারাত্মক ইনিংস খেললো, খুবই ভালো ব্যাটিং করলো, আসলে লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে? যদি ম্যাচ আমরা নাই জিতি, বাংলাদেশকে ওই ইনিংস গুলা যদি ম্যাচ জেতাতে না পারে, তাহলে ওই ইনিংসের 1%ও মূল্য নাই ভাই। হ্যাঁ, তাদের মাইন্ডসেট আগে পাল্টানো দরকার। তারা ওই চতুর্থ দিনেই ধরে নিয়েছে আমরা ম্যাচ ড্র করছি। তারা ম্যাচ যে এইখান থেকে বের করা যায়, একটা চান্স নেওয়া যায়, একটা রিস্ক নেওয়া যায়, এটা 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 কল্পনায় আনেনি ভাই। এটাই হচ্ছে বাস্তব। এই যে পঞ্চম দিনে এসে ধরেন যখন 10 রান বাকি আপনার শান্তর সেঞ্চুরি হইতে, তখনও বৃষ্টির একটা সম্ভাবনা। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা। সেই সময়টাতে যেভাবে সে সেঞ্চুরিটা করছে, তখন একটাই চাওয়া ছিল সবার, মানে একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে শান্তর সেঞ্চুরি হোক। এইটাই চাওয়া পাওয়া ছিল ভাই। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা আসলে। মানে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কি বলবো, যতদিন না তারা রিস্ক নিবে, তাদের মাইন্ডসেট এইরকম থাকবে যে আমরা জেতার জন্যই মাঠে নামতেছি, সম্মানজনক হার বা ম্যাচ ড্র এগুলো আমরা চাচ্ছি না, ততদিন মানে ততদিন বাংলাদেশের ক্রিকেট এইরকমই থাকবে, এইরকমই থাকবে ভাই। এই ম্যাচটা জেতার একটা ভালো চান্স কিন্তু বাংলাদেশের ছিল। প্রথম দিকেও যদি একটু ফাস্ট ব্যাটিং করতো, যখন একটা টিম প্রথম মানে 2টা দিন ব্যাটিং করতেছে টানা টেস্ট ক্রিকেটে, তখন একটু ফাস্টই রান করা লাগবে ভাই। যদি স্লো রান করেন এবং 2টা দিন ব্যাটিং করেন, তাইলে তাইলে আসলে সেই ম্যাচ ড্র ছাড়া আর কিছুই হবে না। তো মাইন্ডসেট এইরকমই থাকা লাগবে যে জেতার জন্য খেলতেছি, কোনোভাবেই ড্র বা সম্মানজনক হার আমরা চাচ্ছি না। তাইলে কি হয়তো প্রথম 2টা দিন একটু ফাস্ট ব্যাটিং করলে বাংলাদেশ দেখতেন 600, 650 এরকম রান হইতো, তখন লিডটা একটু বড় হইতো। এই যে যেটা বললাম, পরে এই যে চতুর্থ দিনের 2টা সেশন এবং পঞ্চম দিনের একটা সেশনে বাংলাদেশ আর একটু ফাস্ট ব্যাটিং করলে ওই সাথে ওই লিডটা মোটামুটি 300, 350, 400 এরকম একটা টার্গেট কিন্তু শ্রীলঙ্কাকে দিতে পারতো, এবং 2টা সেশন বোলিং করার সুযোগ পাইতো এবং একটা চান্স ক্রিয়েট হইতো। এইটাই আসলে আমার মোট কথা। হ্যাঁ,
এ হচ্ছে অবস্থা। এবং আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মুশফিকুর রহিম রান আউট গেছে, আপনারা নিশ্চয় দেখছেন। মানে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ধরেই নিছে এই ম্যাচটা ড্র, তারা ব্যাটিং করতেছে আরামসে, সে সেট হয়ে গেছে, 49 রানে আসছে। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা, চাইলেও আসলে এই ম্যাচ জেতা সম্ভব না। তো একটা রানের আমার কি দরকার, বল প্লেয়ারের কাছে গেছে, হুদা এসে দৌড় দিল এবং রান আউট গেল। মানে কি বলবো, এটা এটা মানে তাদের মাথায় আসলে জিন চাপে নাকি আল্লাহ ভালো জানে। তারপরে আসেন জাকির আলী অনিক, তাকে নিয়ে তো এখন ভয়ঙ্কর কথা বলতে হয় ভাই। মানে ক্রিকেটীয় জ্ঞানের ধরেন 5%ও তার মাথায় নেই। হ্যাঁ, আপনার ওই যে বলারটার নাম মনে পড়তেছে না, একজন স্পিনার, সে দেখা যাচ্ছে যে বারবার মানে তার পায়ে বল করতেছে, এবং সব ব্যাটসম্যানেরই সে পায়ে বল করতেছে যাতে সুইপ খেলতে যায়, এবং লেগ সাইডে বেশ কয়েকটা ফিল্ডিং সে সাজায় রাখছে, ক্যাচ যদি ওঠে তাহলে তারা ধরবে, এরকম একটা প্ল্যানিং নিয়ে সে বোলিং করতেছে। হ্যাঁ, সে কি করলো, সে একদম ধরেন পিচের বাইরে চলে আসলো, একদম স্ট্যাম্প ছেড়ে দিয়ে চলে আসলো, এবং মানে ওই লেগ সাইডের বল সে ওপেক মানে কাভারে খেলতে চাইলো, পারলোই না। তো সেইটা মানে সরে গেল, তারপর উঠে আসলো, এসে মানে কি যে করলো এখানে সে নিজেও জানে না ভাই, সে নিজেও জানে না। যারা খেলা খেলা দেখছেন তারা বুঝতেছেন। সে ওই যে মানে স্টাম্পিং হইলো, উইকেট কিপার স্টাম্পিং করলো, আউট। এবং আরেকটা বিষয় হচ্ছে নাইম হাসান, তার থেকে এই যে আপনার জাকের আলী অনেক, তার আসলে শেখা উচিত। কি শেখা উচিত, একদম যে প্ল্যানিং এ আপনার জাকের আলীকে আউট করছে, ওইটাকে প্ল্যানিং বলে না ভাই। প্ল্যানিং করছে ঠিক আছে, কিন্তু প্ল্যানিং এর 1%ও কাজে লাগেনি। মানে জাকের আলী অনেক ইচ্ছা করে উইকেটটা দিচ্ছে। হ্যাঁ, মানে শ্রীলঙ্কান বোলাররা উইকেট নিবে না, সে ইচ্ছা করে উইকেট দিচ্ছে। এবং আগের ইনিংসে আমরা লিটন দাসের আউটটাও দেখছি, লেগ স্টাম্পের বাইরের একটা বল সে রিভার্স খেলতে গেল। হ্যাঁ, মানে উইকেট চাচ্ছিল না, 90 রানে সে আসছে, হুদাই উইকেটটা দিল। তো নাইম হাসানের প্রসঙ্গে আসি, নাইম হাসানকে সেম ভাবে বল করা হয়েছে, একদম সেম ভাবে তার পায়ে বারবার বল করা হচ্ছিল। সে, যারা খেলা দেখছেন লাইভ, সে তার পাশা দিয়ে বল ঠেকাই দিচ্ছিল, এবং সে ওইখানে দাঁড়ায় থেকেই একদম সুইপ করতেছিল, একদম ওই যে আপনার কি বলে ওইটা ফাইন লেগের দিকে। তো আসলে একজন বোলার যদি এইরকম মানে মাইন্ডসেট নিয়ে খেলতে পারে, হ্যাঁ, যে লেগ স্টাম্পের বাইরে আমাকে বল দিচ্ছে আউটসাইড লেগ, আমি পা দিয়ে ঠেকায় দেই, পাশা দিয়ে ঠেকায় দেই, বা আমি সুইপ করার চেষ্টা করি ফাইন লেগে, একজন বোলার যদি এই চিন্তা ভাবনা করে খেলতে পারে, জাকের আলী অনেকের কি হয়েছে ভাই, সে এইটা কেন পারলো না? মানে সে, আপনাকে কেমনে বোঝাবো, ভিডিও ভিডিও যদি আপনাদেরকে দেখাতে পারতাম, যারা খেলা দেখেননি তারা বুঝতেন ভাই। মানে সে স্টাম্প এক জায়গায়, সে একদম 3-4 ধাপ সরে আসলো পেছনের দিকে, স্টাম্প সামনের দিকে পুরা ফাঁকা। হ্যাঁ, তারপর আবার পেছনে গিয়ে আবার সামনের দিকে উঠে আসলো, বলটা তার পায়ের কাছে পড়ে একটু টান করে আপনার কিপারের কাছে চলে গেল, এবং স্টাম্পিং করে ফেললো। মানে অদ্ভুত ভাবে আউট, এ হয়েছে অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের ক্রিকেট যেটা বলতেছি, যে মাইন্ডসেট আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তাদের একটা মাইন্ডসেট নিয়ে খেলতে হবে যে আমরা আমরা জিতবো, জেতার জন্য খেলতেছি, আর কোনো কাহিনী নাই ভাই। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আসলে মাইন্ডসেট নিয়ে তাদেরকে আরো কাজ করা উচিত, যারা কোচিং প্যানেলে এবং টিম ম্যানেজমেন্টে আছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানান।